ক্লাস 11-এর যে চ্যাপ্টারটা স্টার্ট করা হবে সেটা হচ্ছে এস ব্লক এলিমেন্টস। যেমন এস ব্লক এলিমেন্টসের মধ্যে কী কী আছে না, শ্রেণী নাম্বার 1 বা গ্রুপ 1 আর শ্রেণী নাম্বার 2, 1-এর এ আর 2-এর এ। এখন এই চ্যাপ্টারটার আমি যে কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের দিয়েছিলাম সেই কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের অনুযায়ী আমি আলোচনা করছি। সেখানে আমি কোশ্চেন অ্যান্সারগুলো কিছুটা টপিক অনুযায়ী ভাগ করে নিয়েছি। সেই টপিক দিয়ে যে একটা ধরো যেমন আয়নায়ন বিভব এবং ইলেকট্রন বিন্যাস, বা ইলেকট্রন বিন্যাস এবং আয়নায়ন বিভব, এর আন্ডারে যতগুলো কোশ্চেন পড়ছে সেই কোশ্চেনগুলো আমি আলোচনা করে দিচ্ছি। তারপর আর একটা টপিক লিখবো, তার আন্ডারে যতগুলো পড়ছে সেগুলো নিয়ে আলোচনা করবো। ধরো তোমাদের বুঝতে সুবিধা হবে, একই ধরনের কোশ্চেনগুলো একই জায়গায় তোমরা পেয়ে যাচ্ছ। কেমন এইভাবে পড়ানো হচ্ছে। আর যেগুলো আলাদা টাইপের সেগুলো আমি একটা আলাদাভাবে বলে দেবো। তাহলে ফার্স্ট হচ্ছে গ্রুপ 1 বা শ্রেণী নাম্বার 1। শ্রেণী নাম্বার 1-এর মধ্যে কাদের বলা হয় না, ক্ষার ধাতু। ক্ষার ধাতু কারা? যদিও হাইড্রোজেন ক্ষার ধাতু নয়, কিন্তু যেহেতু ক্ষার ধাতুদের মতন ও আচরণ করে, ওর বৈশিষ্ট্য আছে ক্ষার ধাতুর ন্যায়, তাই ওকে ক্ষার ধাতুর মধ্যে ফেলা হয়েছে। এই নিয়ে তোমরা পর্যায় সারণীতে বিশদ আলোচনা হয়েছে, তাই এখানে আর এই আলোচনা করছি না হাইড্রোজেনের অবস্থান নিয়ে। এছাড়া কারা আছে, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। তার মধ্যে হচ্ছে তেজস্ক্রিয় মৌল। তেমনই এখানে কারা, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এই হচ্ছে এখানে 6টা, আর এখানে দেখো টোটাল 7টা। তাহলে এখানে মোট কটা হচ্ছে না, 13টা। আর একজন আছে, সেটা হচ্ছে হিলিয়াম। সে যদিও গ্রুপ নাম্বার 18-এ থাকে, তবুও একে এস ব্লক মৌলই বলা হবে। তাহলে মোট এস ব্লক মৌলের সংখ্যা কটা না, 14টা। এখন কোশ্চেন আসছে যে এস ব্লক মৌল কাদের বলে? যারা পর্যায় সারণী বা ইলেকট্রন বিন্যাস পড়নি কোয়ান্টাম নাম্বার দিয়ে, তাদের ক্ষেত্রে এই এস ব্লক ব্যাপারটা বুঝতে অসুবিধা হবে। এস ব্লক কি? সেটা হচ্ছে যদি এদের ইলেকট্রন বিন্যাস করা হয়, ইলেকট্রন বিন্যাসটা কি নিয়ম অনুসারে না, কোয়ান্টাম নাম্বার অনুসারে যদি করা হয়, তাহলে দেখা যায় এদের সর্ববহিষ্ঠ যে ইলেকট্রনটা, লাস্ট যে ইলেকট্রনটা, সেটা এদের এস উপকক্ষে প্রবেশ করে, তাই এদেরকে বলা হয় এস ব্লক এলিমেন্ট। কেমন? এগুলো আমি আমার ভিডিও ফলো করবে, দেখবে ওখানে দেওয়া আছে। নেক্সট আমরা যে টপিকটা যাচ্ছি সেটা হচ্ছে আয়নায়ন বিভব এবং ইলেকট্রন বিন্যাস। তার আগে এই দুটোর ইলেকট্রন বিন্যাস আমরা দেখে নিই। তাহলে গ্রুপ 1-এর ইলেকট্রন বিন্যাস কী হবে? গ্রুপ 1-এর ইলেকট্রন বিন্যাস কী হবে না, এর ক্ষেত্রে হচ্ছে দেখো 1s1 হাইড্রোজেনের ক্ষেত্রে, এর ক্ষেত্রে 1s2 2s1, এর ক্ষেত্রে 3s1 4s1 5s1 6s1 7s1। তাহলে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি? ns1। এটা হচ্ছে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। আর গ্রুপ 2-এর জন্য কি হবে না, ns2। যেমন কারণ দেখো বেরিলিয়াম হচ্ছে 1s2 2s2, হিলিয়ামটা হচ্ছে 1s2, এটা হচ্ছে 2s2 1s2 2s2, এটা হচ্ছে 3s2, এটা হচ্ছে 4s2 5s2 6s2 7s2। এই হচ্ছে এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। এবার ইলেকট্রনিক কনফিগারেশন এবং আয়নায়ন বিভবে এই দুটোর ওপর ভিত্তি করে, আর এইখানে আরেকটা জিনিস বলে দিই, এখানে এই দুটো মৌল হচ্ছে তেজস্ক্রিয় মৌল। কেমন? তাহলে এখন আয়নায়ন বিভব এবং ইলেকট্রন বিন্যাসের ওপর ভিত্তি করে আমাদের গ্রুপ 1, এই কোশ্চেনগুলো হচ্ছে গ্রুপ 1 থেকে, আর এই কোশ্চেনগুলো হচ্ছে গ্রুপ 2 থেকে। এটা গ্রুপ 2-এর আর এটা হচ্ছে গ্রুপ 1-এর কোশ্চেন। কোন কোশ্চেনগুলো এই টপিকটার মধ্যে পড়ে যাচ্ছে না, গ্রুপ 1-এর মধ্যে 5 6 7 8 9 8 30-এরটা, এখানে 6 8 9 10 এগুলো খাতায় নোট করে দাও, তাহলে একসঙ্গে এগুলো পড়বে। এই ব্যাপারটা পড়ে নেওয়ার পর, এই ভিডিওটা এই পার্টটা দেখার পর তোমরা এই কোশ্চেনগুলো একসঙ্গে পড়ে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কেমন? তাহলে ফার্স্ট আগে আয়নায়ন বিভব এবং ইলেকট্রন বিন্যাসের ব্যাপারটা আমি বলি শোনো।
তাহলে আয়নন ফার্স্ট হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যাপারটা বলে দিলাম। গ্রুপ 1 এর ক্ষেত্রে হচ্ছে NS1, আর গ্রুপ 2 এর জন্য হচ্ছে NS1, আর গ্রুপ 2 এর জন্য হচ্ছে NS2। আয়নন বিভব কাকে বলে না, কোনো একটা মৌলের গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু বহিস্থ কক্ষের কোনো ইলেকট্রনকে যদি নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে ছাড়িয়ে অসীম দূরত্বে নিয়ে যেতে হয়, তাহলে যে পরিমাণ শক্তি আমাকে প্রদান করতে হয় সেই শক্তিটা কি বলা হচ্ছে ওই মৌলের পরমাণুটার আয়নায়ন বিভব। যেমন আয়নায়ন বিভব কম হওয়ার অর্থ সেই মৌলটা সহজেই, সেই মৌলের পরমাণু বা সেই পরমাণুটা সহজেই ইলেকট্রনটাকে ত্যাগ করতে চাইছে। আর আয়নায়ন বিভব বেশি হওয়ার অর্থ সেই পরমাণুটা সহজে ইলেকট্রন ত্যাগ করতে চাইছে না, তাই বেশি শক্তি দিতে হচ্ছে। এখন কোনো মৌল কখন তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়ে আর কখন ছাড়তে চায় না? দেখো, কোনো মৌল যদি, কোনো মৌলের পরমাণু যদি তার বহিস্থ কক্ষটা 8টা ইলেকট্রন না থাকে, যদি ধরো ওরা চায় যে বহিস্থ কক্ষ সুস্থিত কখন না 8টা ইলেকট্রন থাকলে বহিস্থ কক্ষে অষ্টক পড়ছে, তার কারণে সুস্থিত। এখন ধরো কোনো মৌলের এই একটা কক্ষক আছে, তারপরে এই একটা, তারপরে এই একটা, এখানে ধরো একটা ইলেকট্রন আছে, এই কক্ষটায় কিন্তু 8টা ইলেকট্রন আছে কক্ষপথে। তাহলে ও কি চাইবে না, এই ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে এর 8টাকে করি, বহিস্থ কক্ষপথে 8টা করে দিই, তাহলে ও তখন কী হবে, ইলেকট্রনটাকে সহজেই ছাড়তে চাইবে। যার কারণে ওর আয়নন বিভবটা কী হয় না, কম হয়, কম শক্তি দিলেই ওর ছেড়ে দিচ্ছে। কিন্তু কারোর যদি এই 8টা ইলেকট্রন দিয়ে পূর্ণ থাকে বহিস্থ কক্ষপথটা, তাহলে সে ছাড়তে পারবে না, সে ছাড়তে চাইবে না, কারণ তার সুস্থিত কক্ষপথ। সেই ইলেকট্রনটাকে ছাড়তে, তার বহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন ছাড়াতে গেলে আমাকে প্রচুর পরিমাণে শক্তি দিতে হবে, যার কারণে আয়নন বিভব খুব বেশি হয়। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই হচ্ছে আয়নন বিভবের ব্যাপারটা। এবার শুধু 8টা কেন, যেমন ধরো হিলিয়ামের বহিস্থ কক্ষে 2টো ইলেকট্রন আছে, বহিস্থ কক্ষে একটাই কক্ষপথ, 2টো ইলেকট্রন আছে, এটাও কিন্তু সুস্থিত। তাহলে হিলিয়ামের নিকটবর্তী যে মৌলগুলো তাদের বহিস্থ কক্ষে যদি 2টো করে ইলেকট্রন থাকে, তাহলেও কিন্তু সেগুলো সুস্থিত। এটাকে বলা হয় দ্বৈত সূত্র। কেমন? তাহলে 8টা, আর হিলিয়ামের কাছাকাছি মৌলগুলো যেমন ধরো হাইড্রোজেন, যেমন ধরো লিথিয়াম, যেমন ধরো হিলিয়াম, এরা কিন্তু বহিস্থ কক্ষে 2টো ইলেকট্রন রাখছে। মানে নিকট, অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে 8টা ইলেকট্রন 2টো ইলেকট্রন নয়, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের না ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। যাদের অলরেডি ওটা হয়ে আছে তারা ইলেকট্রন ছাড়তে চাইবে না, যাদের ক্ষেত্রে ওর একটা বা দুটো ছাড়লে ওই ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবে, তারা চাইবে ছেড়ে দিতে। তাহলে প্রথমটা ক্ষেত্রে যারা ছাড়তে চাইবে না তাদের আয়নন বিভব বেশি, আর যারা সহজেই ছেড়ে দেবে তাদের ক্ষেত্রে আয়নন বিভবটা কম। ক্লিয়ার? এবার তাহলে এই আয়নন বিভবের ব্যাপারটা কি, পুরোপুরি ইলেকট্রন বিন্যাসের উপর ডিপেন্ড করছে। এবার আমরা কোশ্চেন ওয়াইজ যাই। দেখো, প্রথমে আমরা 5 কোশ্চেনটা যাই। তার আগে যে কোশ্চেনগুলো দেখবে সেগুলো ছোট কোশ্চেন, সেগুলো বোঝানোর কিছু নেই, সেগুলো নিজেরা পড়বে। কেমন? এগুলো তো আমি আলোচনায় যাচ্ছি না। প্রথম কোশ্চেনে দেখো, ক্ষার ধাতুগুলির জারণ অবস্থা +1 সীমাবদ্ধ কেন? তাহলে ক্ষার ধাতু মানে কারা? গ্রুপ 1 এর মৌলগুলো। এদের জেনারেল ইলেকট্রন বিন্যাস কি? 1s1। আমি ফর এক্সাম্পল সোডিয়াম দিয়ে বলছিলাম, সোডিয়াম 11 নম্বর মৌল, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s1। যারা এই ব্যাপারটা পড়োনি তাদের ক্ষেত্রে ছোটবেলা যেটা পড়েছো 2, 8 আর 1। কেমন? তাহলে এই হচ্ছে 2 নম্বর কক্ষপথটা, এই হচ্ছে 3 নম্বর কক্ষপথটা, এই হচ্ছে 1 নম্বর কক্ষপথটা। এই যদি 3 নম্বর কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে, তাহলে কি হবে? 2 আর 8টা মানে বহিস্থ কক্ষপথ 2 নম্বর কক্ষপথটায় 8টা ইলেকট্রন হয়ে যাবে, 2 নম্বর কক্ষপথটা 8টা ইলেকট্রন হয়ে যাবে, যার কারণে সুস্থিতি পেয়ে যাবে। তার কারণেই এরা চায় কি একটা ইলেকট্রন ছেড়ে দিতে চায়। তাহলে ক্ষার ধাতুগুলোর ইলেকট্রন বিন্যাস হচ্ছে, সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS1, যার কারণে এরা একটা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে বহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন লাভ করতে চায়। তাই সহজেই এরা একটা ইলেকট্রন বর্জন করে। তাহলে যেই ইলেকট্রনটা বর্জন করা মানে Na আর এই পরমাণুতে রইল না, সে কিসে কনভার্ট হলো না Na+, একটা ইলেকট্রন যেহেতু ছেড়ে দিয়েছে Na+ আয়নে পরিণত হলো। এবার তাহলে কি হয়ে গেছে, Na+ আয়নের ইলেকট্রন বিন্যাস কি হয়েছে? 2 আর 8। সে কি আর এখান থেকে ইলেকট্রন ছাড়তে চাইবে? চাইবে না। তাই ক্ষার ধাতুগুলোর একটাই ইলেকট্রন ছাড়ে, তারপরে ইলেকট্রন আর ছাড়তে চায় না। তাই ক্ষার ধাতুগুলোর
জারস্থর +1ই সীমাবদ্ধ। এরপরে যদি ওখান থেকে ইলেকট্রন আরও ছাড়াতে হয় তাহলে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়। সেম একই কোশ্চেন দেখো, একই কোশ্চেন বললো যে গ্রুপ 2 মৌলগুলোর জারস্থর +2তে সীমাবদ্ধ কেন। তাহলে এটা কত দাগের কোশ্চেন না, ওটা দেখবে তোমাদের গ্রুপ 2 এর 6 দাগের কোশ্চেনটা। কেমন? জারস্থর কত। তাহলে গ্রুপ টু এলিমেন্টগুলোর ইলেকট্রন বিন্যাস কি? NH2। তাহলে ফর এক্সাম্পল ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো Mg এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি? 1s2, 2s2, 2p6, 3s2। আর এমনি যারা এই ব্যাপারটা এখনো পড়োনি তাদের জন্য হচ্ছে 2, 8, 2। তাহলে এ চাইবে কি? এই দুটো ইলেকট্রনকে ছেড়ে দিতে, এই দুটো ইলেকট্রনকে ছেড়ে দিতে। তাহলে বহিঃস্থকে কটা ইলেকট্রন হয়ে যাবে? 8টা ইলেকট্রন হয়ে যাবে, 8টা ইলেকট্রন হয়ে যাবে। যার কারণে Mg যদি দুটো ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কিসে কনভার্ট হয়ে যায়? Mg2+। এরকম সব ক্ষার ধাতু যদি তাই হয় Mg2+-এ কনভার্ট হয়ে যায়। তারপরে যদি আবার ইলেকট্রন ছাড়তে হয় তাহলে এখান থেকে ইলেকট্রন ছাড়তে হবে, তো এই ইলেকট্রন বিন্যাস কী হয়ে যায়? 2 আর 8 বা 1s2, 2s2, 2p6 ইলেকট্রন আবার ছাড়তে হবে, সেটাও কিন্তু চায় না। ক্লিয়ার? কারণ সুস্থিত পেয়ে গেছে, তার কারণে এদের জারস্থরটা +2 দেখাতে পারে। ক্লিয়ার আশা করি। নেক্সট কোশ্চেন আমাদের হচ্ছে, দেখবে বলেছে এস ব্লক মৌলগুলো ধাতব প্রকৃতির হয় কেন এবং এরা শক্তিশালী বিজারক হয় কেন। একই রকম ব্যাপার। দেখো বিজারক পদার্থ কাকে বলে সেটা আগে ভালো করে শোনো। বিজারক পদার্থ কারা না? যারা ইলেকট্রন ত্যাগ করতে পারে, যারা ইলেকট্রন সহজে ছেড়ে দেয়, দিয়ে নিজেরা জারিত হয়, তারা হচ্ছে বিজারক, অপরকে বিজারিত করছে। আর ধাতু করা, যারা ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা আছে যাদের, তারাই হচ্ছে ধাতু। তাহলে এখন দেখো এই দুটোই, এরাও ভালো ধাতু। তাহলে ক্ষার ধাতুগুলোর কথা বলা হয়েছে, তো এই ক্ষার ধাতু দিয়ে বলছি। দেখো এই ধাতুগুলো কি হচ্ছে না, এর ক্ষেত্রে এই ধাতুগুলোর বহিঃস্থকে একটা ইলেকট্রন আছে, এরা সহজেই একটা ইলেকট্রন ত্যাগ করবে, অল্প শক্তি পেলেই একটা ইলেকট্রন ত্যাগ করে দিতে চায়। যার কারণে এদের ধাতব ধর্ম বেশি এবং কি না এরা বিজারক পদার্থ রূপে কাজ করে। কারণটা কি হলো? আয়নন বিভব কম। আয়নন বিভব কম কেন? ইলেকট্রন বিন্যাস। ক্লিয়ার? তাহলে এবার এই গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে তাদের যদি আমরা ধাতব ধর্মের তুলনা করি তাহলে ধাতব ধর্ম কীরকম হবে না, ওপর থেকে যত নিচে নামবে, আমরা হাইড্রোজেন বলছি না, হাইড্রোজেনের জন্য অন্য চ্যাপ্টার আছে। লিথিয়াম সব থেকে কম, কেন? ওরা আকার ছোট। যাক বোঝাচ্ছি, সব থেকে ইলেকট্রন ছাড়ার প্রবণতা কার বেশি? লিথিয়ামের সব থেকে কম। সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়ামটাকে ধরা হয় না কারণ তেজস্ক্রিয় মৌল। এইটা হচ্ছে ওদের ধাতব ধর্ম। সিজিয়াম এটা হচ্ছে ওদের ধাতব ধর্মের ক্রম। যত আমরা ওপর থেকে নিচে যাবো তত ধাতব ধর্ম বাড়বে, মানে ইলেকট্রন ছাড়ার প্রবণতা তত বাড়বে। এটা কেন হয়? দেখো লিথিয়ামের এই হচ্ছে নিউক্লিয়াস আর এই হচ্ছে ইলেকট্রন, এখানে দুটো থাকে, এখানে একটা। আর সিজিয়ামের ক্ষেত্রে সেটা কী হবে? অনেক বড়। বা পটাশিয়ামের ক্ষেত্রে কী হবে? এই ধরো পটাশিয়ামের নিউক্লিয়াস, এই একটা কক্ষপথ, এই একটা কক্ষপথ, আর এই কক্ষপথের এখানে একটা 4s1-এ একটা। তাহলে এখানে নিউক্লিয়াস থেকে দূরত্বটা কী হচ্ছে? কম, যার জন্য আকর্ষণ বল বেশি। এখানে নিউক্লিয়াস থেকে দূরত্বটা বেশি এর থেকে, যার কারণে আকর্ষণ বলটা কম। তাহলে নিউক্লিয়াস একে খুব তীব্র বলে আকর্ষণ করছে। তাহলে এই ইলেকট্রনটাকে ছাড়াতে গেলে আমাকে বেশি শক্তি দিতে হবে, কারণ নিউক্লিয়াস একে ধরে রাখতে চাইছে। কিন্তু এখানে এই আকর্ষণ বল হবে, এখানে আকর্ষণ বলটা কম, যার কারণে এখানে কম শক্তি দিলেই এটা বেরিয়ে যেতে পারবে। কেমন? তাহলে কে তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়তে চায়? সিজিয়াম সব থেকে, কারণ এর আকার সব থেকে বড়, ওই জন্য তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়তে চায়। তাহলে এইটাই হচ্ছে ওর বিজারণ ধর্মের ক্রম এবং এটাই হচ্ছে ওদের ধাতব ধর্মের ক্রম। এই বিজারণ ধর্মের ক্রম, এই কোশ্চেনটা তোমরা যে 30 দাগের কোশ্চেনে আছে, ক্ষার ধাতুগুলোর বিজারণ ধর্মের ক্রমের যে কোশ্চেনটা, সেটা দেখবে তোমাদের 30 দাগের কোশ্চেনে আছে। কেমন? শক্তিশালী বিজারক, এই ব্যাপারটা 6 দাগের কোশ্চেন। এবার পরের কোশ্চেন বলছি, শোনো। বলছে ক্ষার ধাতুগুলোকে আমরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাই না কেন? তার কারণে কিন্তু ইলেকট্রন বিন্যাস। কেন? পরের কোশ্চেন, মানে এটা হচ্ছে 7 দাগের কোশ্চেন। ক্ষার ধাতুগুলোকে আমরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাই না কেন? এই দেখো, ক্ষার ধাতুগুলো যেহেতু আয়নায়ন বিভবের মান খুব কম, তার ফলে কি হয়? ক্ষার ধাতুগুলো সহজে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে আয়নে পরিণত হতে পারে, অর্থাৎ বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে।
যার কারণে ক্ষার ধাতুগুলো অত্যন্ত সক্রিয় প্রকৃতির হয়। ক্ষার ধাতুগুলো অত্যন্ত সক্রিয় প্রকৃতির হয়। বাতাসের যে কোনো অক্সিজেন ধরো, জল, জলীয় বাষ্প ধরো, কার্বন ডাই অক্সাইড বলো, এদের সঙ্গে বিক্রিয়া করে অক্সাইড, হাইড্রাইড, হাইড্রক্সাইড, কার্বনেট এই সকল যৌগ উৎপন্ন করে। যার কারণেই আমরা ক্ষার ধাতুগুলোকে কিন্তু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাই না। তার জন্য ক্ষার ধাতুগুলোকে আমরা যেমন লোহা বা পিতল বা লোহা বা তামা বা কপার এগুলোকে যেমন বাতাসে মুক্ত অবস্থায় রাখতে পারি, ক্ষার ধাতুগুলোকে কিন্তু পারি না। ক্ষার ধাতুগুলোকে কীভাবে রাখা হয়? সাধারণত সোডিয়ামকে কেরোসিনের নিচে সংরক্ষণ করা হয়। আবার লিথিয়ামকে সংরক্ষণ করা হয় কোথায়? না, প্যারাফিন কাগজে মুড়ে তারপর কেরোসিনের নিচে সংগ্রহ করা হয়। এর কারণ হচ্ছে লিথিয়াম আবার সোডিয়াম মানে খুব হালকা, মানে ওর ঘনত্ব খুব কম। কেরোসিনের থেকে সোডিয়ামের ঘনত্ব বেশি হয়, ও নিচে ডুবে থাকে, কিন্তু লিথিয়াম কেরোসিনের ওপর ভেসে ওঠে, তাই প্যারাফিন কাগজে মুড়ে ওকে সংগ্রহ করা হয়। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই সংগ্রহের ব্যাপারটাও তোমাদের পড়তে হবে। নেক্সট আমরা যে টপিকে যাচ্ছি সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাপারটা। আলোক তড়িৎ ক্রিয়ার 8 নম্বর এবং 9 নম্বর কোশ্চেন। ক্ষার ধাতুর 8 নম্বর এবং 9 নম্বর কোশ্চেন। দেখো, ক্ষার ধাতুর 8 নম্বর এবং 9 নম্বর কোশ্চেনে বলেছে যে ক্ষার ধাতুগুলোর মধ্যে কোনগুলোকে আমরা তড়িৎ রাসায়নিক কোষে ব্যবহার করতে পারি। সেটা কি কি আমাদের অ্যান্সার কি বলা হয়েছে? না, সিজিয়াম আর পটাশিয়ামকে ব্যবহার করতে পারি। পটাশিয়াম এবং সিজিয়ামকে ব্যবহার করতে পারি। এর কারণটা কি? দেখো, তড়িৎ রাসায়নিক ক্রিয়া ব্যাপারটা কি, বা আলোক তড়িৎ ক্রিয়া, তড়িৎ রাসায়নিক নয়, আলোক তড়িৎ ক্রিয়া ব্যাপারটা কি? কোনো একটা পদার্থের ওপর আলোক পড়ার ফলে, আলোক রশ্মি পড়ার ফলে যদি সেই পদার্থটা তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়, আলো পড়ল তার ফলে যদি তড়িৎ পরিবাহিতা যদি বৃদ্ধি পায়, তাহলে সেই ঘটনাটাকে বলা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। এখন সিজিয়াম বা ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে বলছি, ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে যেহেতু ওদের আয়নায়ন বিভবের মান খুব কম, তাহলে আলো পড়লেই ওদের মৌলের পরমাণু থেকে যে বহিস্থ ইলেকট্রনটা আছে সেটা পরিবেশে মুক্ত হয়ে যায়, মানে এখানে মুক্ত ইলেকট্রনে পরিণত হয়। তোমরা জানো যে তড়িতের পরিবহন কারা করে? না, মুক্ত ইলেকট্রনগুলো। তাহলে যখনই আলো পড়লো সেই আলো যে ফোটন কণাটা যে শক্তি প্রদান করছে, সেই শক্তিতেই এর বহিস্থ কক্ষের ইলেকট্রন মুক্ত হয়ে যায়। তার ফলে এই ধাতব কেলাসে বা পাতের মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়, যার কারণে ওরা তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পাবে। এই ঘটনাকে বলা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, এবং ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে এটাকে দেখা যায়, যার কারণে ক্ষার ধাতুগুলো আলোক তড়িৎ ক্রিয়ায় সাড়া দেয়। তার মধ্যে কারা সব থেকে ভালো দেয়? সিজিয়াম আর পটাশিয়াম। আকারে বড় বলে এর ক্ষেত্রে সহজে ইলেকট্রন মুক্ত হতে পারে, যার কারণে এরা সহজে আলোক তড়িৎ ক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। কেমন? নেক্সট যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে যে ক্ষার ধাতুগুলোর, এই কোশ্চেনটা আমার দেওয়া নেই, তবু কোশ্চেনটা বলছি, শুনে নাও। বলছে ক্ষার ধাতুগুলি প্যারাম্যাগনেটিক কেন? ঠিক, কিন্তু ইহাদের লবণ ডায়াম্যাগনেটিক কেন? প্যারাম্যাগনেটিক মানে জানো, অযুগ্ম ইলেকট্রন থাকলে তাকে বলা হয় তারা হচ্ছে প্যারাম্যাগনেটিক, আর অযুগ্ম ইলেকট্রন না থাকলে ডায়াম্যাগনেটিক। তাহলে ক্ষার ধাতুগুলোর যদি ইলেকট্রন বিন্যাস দেখো, তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। সোডিয়ামের ক্ষেত্রে সেটা কত? 1s2, 2s2, 2p6, 3s1। তাহলে 3s-এ দেখো একটা অযুগ্ম ইলেকট্রন রয়ে গেছে 3s1, যার কারণে ক্ষার ধাতুগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক। সবারই আছে, ns1-এ সবারই অযুগ্ম ইলেকট্রন আছে।
কিন্তু যখনই এরা লবণ তৈরি করছে, মানে কি NaCl, সেখানে Na কীভাবে আছে, Na প্লাস, তাহলে Cl মাইনাস, তাহলে Na প্লাস হওয়া মানে সেখানে ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 আর 2p6। তাহলে দেখো এখানে তো আর অযুগ্ম ইলেকট্রন নেই, সবকটাই যুগ্ম ইলেকট্রন, যার কারণেই ক্ষার ধাতুর লবণগুলো কিন্তু ডায়াম্যাগনেটিক হবে। সেম কোশ্চেন তোমাদের গ্রুপ 2 থেকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দশের দাগের কোশ্চেনটা, সেম কোশ্চেন 10-এর দাগের কোশ্চেনটা দেখবে গ্রুপ 2 এর। সেটা কি বলা হয়েছে দেখো, সেম কোশ্চেন গ্রুপ 2 এর 10-এর দাগে। সেখানে কি বলা হয়েছে যে ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলো পরমাণু অবস্থায় এবং তাদের লবণে দুটোতেই ডায়াম্যাগনেটিক কেন। তাহলে পরমাণু অবস্থায় আমি ক্যালসিয়াম দিয়ে দেখাচ্ছি, ক্যালসিয়াম দিয়ে 20 নম্বর, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। তাহলে এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, লাস্ট যে কক্ষপথটা তাতে দুটো ইলেকট্রন আছে। আবার ক্যালসিয়াম তার লবণ CaCl2-তে, সেখানে ক্যালসিয়াম কত আছে 2+, আর এখানে দুটো Cl মাইনাস আছে। তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস কী হবে 1s2 2s2 2p6 3s2 3p6। তাহলে এখানেও দেখো সব যুগ্ম ইলেকট্রন, কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, যার কারণে ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলো পরমাণু অবস্থাতে এবং তাদের লবণে দুটোতেই কি হয় না ডায়াম্যাগনেটিক হয়। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট হচ্ছে গ্রুপ 2 থেকে একটা, গ্রুপ 2 আর 1 মিশিয়ে কিন্তু আমরা কোশ্চেনটা লিখেছি গ্রুপ 2-তে, সেটা হচ্ছে গ্রুপ 2 এর 9-এর দাগের কোশ্চেন। সেখানে কি বলা হয়েছে না, ক্ষার ধাতুগুলোর প্রথম আয়নায়ন বিভব ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলোর অপেক্ষা কম, কিন্তু দ্বিতীয় আয়নায়ন বিভব ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলো অপেক্ষা বেশি। মানে গ্রুপ 1 মৌলগুলোর প্রথম আয়নায়ন বিভব গ্রুপ 2 মৌলগুলোর অপেক্ষা কম, কিন্তু গ্রুপ 1 মৌলগুলোর দ্বিতীয় আয়নায়ন বিভব গ্রুপ 2 মৌল অপেক্ষা বেশি। এর কারণ কি, এক্সাম্পল দিয়ে বলছি দেখো। গ্রুপ 1 মৌলের এক্সাম্পল নিই সোডিয়াম, আর গ্রুপ 2 মৌলের এক্সাম্পল নিই ম্যাগনেসিয়াম। এটা কত দাগের কোশ্চেন বললাম না, 9-এর দাগের কোশ্চেন গ্রুপ 2 এর। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে 1s2, আচ্ছা এর তলায় লিখছি আমি কেমন 1s2 2s2 2p6 3s1। এর হচ্ছে 1s2 2s2 2p6 3s2। তাহলে প্রথম আয়নায়নিক বিভব মানে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, এখানেও একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে কেমন। তাহলে এখানে কি হলো Na প্লাস হলো, এখানে Mg প্লাস হলো। ইলেকট্রন বিন্যাস কি হবে 1s2 2s2 2p6, এর হচ্ছে 1s2 2s2 2p6 3s1। ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো 3s, এই যে উপকক্ষটায় একটা ইলেকট্রন ছিল, কিন্তু এসে করা ধরতে পারে দুটো। তাহলে এ ফুলফিল ছিল না, ওই জন্য একটা ইলেকট্রন সহজেই ছেড়ে দিল, দিয়ে 8টা ইলেকট্রন করে নিল বহিস্থ কক্ষে, যার কারণে এর আয়নায়ন বিভবটা ধরো যদি আমরা আয়নাইজেশন পোটেনশিয়াল IP11, গ্রুপ 1 এর জন্য মাথায় 1, আর গ্রুপ এটা হচ্ছে প্রথম আয়নায়ন বিভব, বা এটাকে আমরা কী করি স্টার দিই, এটা গ্রুপ 1 এর জন্য প্রথম আয়নায়ন বিভব। তাহলে এই বহিস্থ কক্ষে একটা ইলেকট্রন আছে, সহজেই ছেড়ে দিল, যার কারণে এটা হলো। এবার এর ক্ষেত্রে কিন্তু দেখো বহিস্থ কক্ষে দুটো ইলেকট্রন, কিন্তু এস উপকক্ষটা পূর্ণ আছে। তাহলে এ যত সহজে ইলেকট্রন ছাড়বে, এ কিন্তু তত সহজে ছাড়বে না। তাহলে এর ক্ষেত্রে যদি আমরা IP1 লিখে দুটো স্টার দিই, তাহলে এখানে কি হবে IP1 ডবল স্টার ইজ গ্রেটার দ্যান IP1 স্টার। তাহলে এর কম, এটার বেশি। কিন্তু যখনই এই ঘটনা হয়ে গেল, আবার যদি একটা ইলেকট্রন ছাড়তে চায় বা Na2+ হতে চায়, তখন ওকে কী করতে হবে 1s2 2s2 2p5 করতে হবে, মানে সুস্থিত ইলেকট্রন বিন্যাসটাকে নষ্ট করে দিতে হবে।
8টা ইলেকট্রন আছে বহিস্থ কক্ষে, কিন্তু সেটাকে নষ্ট করে 7টা করতে হবে, তাহলে এটা চাইবে না। যার কারণে এর IP2 খুব বেশি হয়। ষষ্ঠীতে ইলেকট্রন বিন্যাস ভাঙছে, তার জন্য খুব প্রচুর শক্তি দিতে হয়, তবেই এখান থেকে একটা ইলেকট্রন ছাড়বে, দিয়ে এতে কনভার্ট হবে। কিন্তু এর ক্ষেত্রে দেখো বহিস্থ কক্ষে একটা ইলেকট্রন হয়ে গেছে, তাহলে অনেক সহজে Mg2+ কনভার্ট হবে, 1s2 2s2 2p6, কারণ এখন সুস্থিত ইলেকট্রন বিন্যাস পেয়ে যাচ্ছে। যদি আমরা IP2 ডবল স্টার, এর ক্ষেত্রে কিন্তু IP2 স্টারটা IP এটা আবার খুব বেশি, IP2 ডবল স্টার এর থেকে বেশি হবে। আশা করি বুঝতে পেরেছো। ব্যাস, নেক্সট আমরা যে কোশ্চেনটা আলোচনা করব সেটা হচ্ছে শিখা পরীক্ষা। ভালো করে শিখা পরীক্ষার ব্যাপারটা শুনবে। শিখা পরীক্ষা তোমাদের আমি একটা 19 মিনিটের ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে ছিল, তবু আরেকবার আমি এখানে ওই ভিডিওটা দেখবে, আর এখানে আমরা ওই কারণটা বলছি, শোনো। যারা এখানটা বুঝতে পারবে না তারা ওই 19 মিনিটের ভিডিওটা একবার দেখে নেবে। শিখা পরীক্ষা ব্যাপারটা কি, কোনো একটা মৌলের লবণকে আমরা যদি একটা প্ল্যাটিনাম তারের সরু তারে অল্প পরিমাণ নিয়ে ঠেকিয়ে ওখানে যা 2-1টা দানা লেগে থাকবে, যদি আমরা বার্নারের শিখায় ধরি তাহলে শিখার বর্ণের পরিবর্তন হয়। সেই বর্ণের পরিবর্তন থেকে আমরা বুঝতে পারি যে ওই লবণটায় কোন মৌল ছিল। এই ঘটনাকে এই পরীক্ষাটাকেই বলা হচ্ছে শিখা পরীক্ষা। এখন বিভিন্ন মৌল বিভিন্ন বর্ণ প্রদর্শন করে শিখা পরীক্ষায়, তার আমি কালারগুলো বলে দিয়েছি তোমাদের, কোশ্চেন অ্যান্সারে দেওয়া আছে। সেটা হচ্ছে তোমাদের গ্রুপ 2 এর 2 দাগের কোশ্চেন অ্যান্সারে বলা আছে ওগুলো, সেটা দেখবে। এবার এখানে শিখা পরীক্ষায় বলা হয়েছে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না কেন। তাহলে শিখা পরীক্ষায় কি হয় না, একটা এরকম কাঁচদণ্ড আছে, তাদের সরু একটা প্ল্যাটিনাম তার লাগানো আছে, সেই তারে আমরা কিছু লবণ নিয়ে আমরা বুনসেন বার্নারের শিখায় যদি ধরি তাহলে এখানে কালার জেনারেট করবে। এটা কি করে হয়, এর মধ্যে যে পরমাণুটা আছে সে কি করে, এখান থেকে এনার্জি গ্রহণ করে, এই আগুনটা থেকে এনার্জি গ্রহণ করে, দিয়ে তার বহিস্থ কক্ষের ইলেকট্রনকে উচ্চতর শক্তির কক্ষপথে, মানে ধরো এই একটা নিউক্লিয়াস, এই কক্ষপথ আছে, এখানে ইলেকট্রনটা ধরো এক শক্তি গ্রহণ করে উচ্চতর কক্ষ শক্তি করে, বা এখান থেকে ইলেকট্রন শক্তি গ্রহণ করে উচ্চতর শক্তির কক্ষপথে গেল, হলো। এবার যখনই ও সব কণাই চায় কি, সে স্টেবল হতে। স্টেবল মানে কি, তার এনার্জি কম, কেউই চায় না বেশি এনার্জি নিয়ে থাকতে, সবাই চায় সুস্থিত থাকতে। তাহলে এই যে কণাটা এখানে এনার্জি গ্রহণ করে এক্সাইটেড স্টেটে গেছে, উচ্চ শক্তির স্তরে গেছে, আবার চাইবে কি ফিরে আসতে। এখান থেকে ওঠার শক্তিটা কোথা থেকে পেয়েছিল, এই বুনসেন বার্নারের শিখা থেকে। তাহলে যখন আবার এখান থেকে এখানে ফিরে আসতে চাইবে, তাহলে যে শক্তিটা শোষণ করেছিল সেটা ছেড়ে দেবে। যে শক্তিটা ছেড়ে দিল সেই শক্তিটাই বিভিন্ন বর্ণের আলো রূপে আমাদের চোখে আসে, কেমন। তাহলে ওটাই হচ্ছে শিখা পরীক্ষা। এবার বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস দেখো, বেরিলিয়াম কি 1s2 2s2, এটা ইলেকট্রন বিন্যাস। এবার বেরিলিয়াম পরমাণুর আকারও ছোট, খুব ছোট আকারে বেরিলিয়াম পরমাণু হয়। তাহলে এই যে বহিস্থ ইলেকট্রন বা ইলেকট্রনগুলোর প্রতি আকর্ষণ বল নিউক্লিয়াসের খুব বেশি, এবং শুধু তাই নয়, এর 2s যে অরবিটালটা আছে সেটা পূর্ণ অবস্থায়, এসে দুটোই ইলেকট্রন ধরে পূর্ণ অবস্থায় আছে, যার কারণে এর ইলেকট্রনগুলোকে এখান থেকে সরিয়ে হায়ার এনার্জি স্টেটে নিয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে শক্তি দিতে হয়। যে শক্তির যোগানটা কিন্তু এই বুনসেন বার্নারের যে শক্তি তাপ সেটা দিতে পারে না। তাহলে কোনো ইলেকট্রন যদি হায়ার এনার্জি স্টেটে যেতে নাই পারে, যদি এই প্রসেসটাই না হয়, তাহলে এখান থেকে ফিরে আসার ব্যাপারটাও থাকবে না, শক্তি ছাড়ার ব্যাপারটাও থাকবে না। তাই বেরিলিয়াম কালার জেনারেট করতে পারে না, কারণ বেরিলিয়ামে কালার জেনারেট করতে গেলে কী হবে না, ওর ইলেকট্রনগুলোকে হায়ার এনার্জি স্টেটে নিয়ে যেতে হবে। কিন্তু বেরিলিয়ামের আকার ছোট হওয়া এবং ইলেকট্রন বিন্যাস সুস্থিত হওয়া,
ওর আয়রন এনথালপি খুব বেশি হয়। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে একই ঘটনা, একই কথা বলবে, খুব বেশি হয়, যার কারণে বুনসেন বার্নারের শিখা ওর প্রয়োজনীয় আয়রন বিভবের জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দিতে পারে না, বা ইলেকট্রনকে উচ্চ শক্তির আয়রন বিভব না বলে ইলেকট্রনকে উচ্চ শক্তির স্তরে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দিতে পারে না, যার কারণেই বেরিলিয়াম কী হয় না, শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না। সেম ঘটনা কার ক্ষেত্রে? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও একই ঘটনা। তাহলে এই যে কোশ্চেনগুলো আমি আলোচনা করলাম সবই হচ্ছে আয়নন বিভব এবং ইলেকট্রন বিভব। যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফ্যাজানের সূত্র, তার সঙ্গে সমযোজী ও তড়িৎযোজী সমযোজী ও তড়িৎযোজী চরিত্র, আর হচ্ছে ক্ষার ধর্ম এবং অ্যাসিড ধর্ম। দেখো, ফ্যাজানের সূত্রের জন্য আমাদের পড়তে হবে কি, রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা পড়তে হবে। সেখানে আমি পড়িয়েছি ফ্যাজানের সূত্র, তোমরা জানো। তাহলে এখান থেকে আমরা কি পাবো না, ক্যাটায়নের আকার যত ছোট হবে তত ধ্রুবায়ন বেশি হবে, তত সমযোজী চরিত্র বেশি হবে। তাহলে আমি ছোট করে লিখে দিচ্ছি, ক্যাটায়নের আকার যত বেশি হবে, ছোট হবে, আকার যত কম হবে তত সমযোজী চরিত্র বেশি হবে। তার মানে 1 সমযোজী, ইনডাইরেক্টলি প্রপোর্শনাল। ক্লিয়ার? এই ব্যাপারটা আমাদের এখানে লাগবে। আর কি লাগবে না, সমযোজী চরিত্র বৃদ্ধি পেলে জলে দ্রাব্যতা কমবে, জৈব দ্রাবকে দ্রাব্যতা বাড়বে। এটা আরেকটা হচ্ছে সমযোজী চরিত্র বৃদ্ধি পেলে তাপীয় স্থায়িত্ব কমবে, ক্লিয়ার? এই 3টে পয়েন্ট মনে রাখলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো, গ্রুপ 1-এর 13, 14, 15, 29 এই 4টে কোশ্চেনের অ্যান্সার এই দিয়ে হয়ে যাবে। দেখো কি 13 কোশ্চেনটা বলছে, ক্ষার ধাতুগুলির কার্বনের লবণগুলিকে তাদের তাপীয় স্থায়িত্বের ক্রমানুসারে সাজাও। তাহলে এখানে লেখাটা একদিকে একটা ভুল আছে, ওখানে CR হয়ে গেছে, ওটাকে CS করে নেবে। হ্যাঁ, CS2CO3। তাহলে সাজালে কি হবে না, সব থেকে কম কার হবে, Li2CO3, কারণ ওর সমযোজী চরিত্র বেশি। দেখো, লিথিয়াম থেকে এখানে CO3 2- সবার ক্ষেত্রেই সেম, CO3 2- সবার ক্ষেত্রে সেম আয়নটা, নেগেটিভ আয়নটা বা অ্যানায়নটা। এখানে ডিফারেন্সটা কী হচ্ছে, ক্যাটায়নগুলো। তাহলে Li+ সব থেকে আকারে ছোট, তারপর Na+, তারপর K+, কারণ ব্যাখ্যা করতে হবে না, তারপরে Rb+, তারপরে CS+, তাই তো? তাহলে কি বলা হয়েছে, ক্যাটায়নের আকার যত ছোট তত সমযোজী চরিত্র ছোট হলে চরিত্র বেশি। তাহলে এদের মধ্যে ধরো Li2CO3 আর CS2CO3, তাহলে কোনখানে সমযোজী চরিত্র বেশি হবে, এর সমযোজী চরিত্র বেশি হবে। সমযোজী চরিত্র বেশি হলে তাপীয় স্থায়িত্ব কম, ওই জন্য এর Li2CO3 সব থেকে কম আর CS2CO3 সব থেকে বেশি। দেখো, একই রকম কোশ্চেন দিয়েছে, বলেছে একটি নির্দিষ্ট ক্ষার ধাতুর হ্যালাইডগুলিকে তাদের গলনাঙ্কের ক্রমানুসারে সাজাও। আচ্ছা, তাহলে এখানে আর একটা কথা ঢোকাতে হবে, সেটা হচ্ছে অ্যানায়নের আকার প্রপোর্শনাল টু সমযোজী চরিত্র। তাহলে অ্যানায়নের আকার যত বাড়বে সমযোজী চরিত্র তত বাড়বে। এই কোশ্চেনটার জন্য এটা লাগবে। কিরকম ব্যাপারটা দেখো কি কি দিয়েছে তোমার, না সোডিয়াম দিয়ে এখানে এক্সাম্পলটা দিয়েছি আমি। তাহলে NaCl, NaBr, NaF আর NaI। তাহলে এখানে ক্যাটায়নগুলো সব সেম, Na+। অ্যানায়নগুলো সব থেকে ছোটটাকে
না এফ মাইনাস সব থেকে ছোট, তারপর কে সিএল মাইনাস, তারপর বিআর মাইনাস, তারপরে আই মাইনাস। তাহলে এই যৌগগুলোর মধ্যে কার সমযোজী চরিত্র সব থেকে বেশি হবে? না এর এইটার NaI এর সমযোজী চরিত্র বেশি। তাহলে কি হবে? না এর গণনাঙ্ক সব থেকে কম হবে। তাহলে NaI এর সব থেকে কম, তারপর হচ্ছে NaBr। গণনাঙ্ক মানে তাপীয় স্থায়িত্বের ব্যাপারটা, তাপীয় স্থায়িত্ব যদি ভেঙে যায় গণনাঙ্ক মানে গলবে। তাহলে আমরা তো জানি আয়নীয় যৌগের গণনাঙ্ক বেশি আর সমযোজী যৌগের গণনাঙ্ক কম। তাহলে এখানের মধ্যে সমযোজী চরিত্র কার বৃদ্ধি পেয়েছে? NaI এর সব থেকে সমযোজী চরিত্রটা বেশি, তাই এর গণনাঙ্ক কম সব থেকে। তারপর সমযোজী চরিত্র কার বেশি? এর। তাহলে তারপরে হচ্ছে এর গণনাঙ্ক, তারপরে কার? NaCl, তারপরে হচ্ছে NaF। তাহলে এই হচ্ছে সিরিজটা। তাহলে এই চারটে পয়েন্ট মনে রাখলেই হয়ে যাবে। এবার আমি যেটা বলছি 15 দাগের কোশ্চেনটা দেখো, বলেছে Li2CO3 জলে অদ্রাব্য কেন? তাহলে Li2CO3 এইমাত্রই তোমরা দেখলে যে Li2CO3 কি না সমযোজী চরিত্র সব থেকে বেশি। তাহলে সমযোজী চরিত্র যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে জলের দ্রাব্যতা হ্রাস পায়, ওই জন্যই Li2CO3 জলে দ্রবীভূত হয় না। একই রকম কোশ্চেন ধরো 29-এরটা বলেছে LiCl জৈব দ্রাবকে দ্রবীভূত হয় কেন? তার কারণটা ওই LiCl দেখো বলেছি জলের দ্রাব্যতা কমবে কিন্তু জৈব দ্রাবকে দ্রবীভূত হবে। অন্যান্য যে ক্লোরাইড ধরো NaCl, KCl, CaCl এদের যে আছে RbCl, এর চেয়ে LiCl যেটা তার কিন্তু সমযোজী চরিত্র খুব বেশি, কারণ এর ক্যাটায়নটার আকার ছোট, যার কারণে জলে ভালো দ্রবীভূত হয় না কিন্তু জৈব দ্রাবকে ভালো দ্রবীভূত হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই হচ্ছে ঘটনা। এটা হচ্ছে ফ্যাজালের সূত্র, সেখান থেকে সমযোজী চরিত্র এবং তরিযোজী চরিত্র দিয়ে ব্যাখ্যা। নেক্সট আমরা যে পয়েন্টটায় যাব সেটা হচ্ছে ক্ষার ধর্ম এবং অ্যাসিড ধর্ম। ভালো করে শুনবে, ক্ষার ধর্ম এটাও আমি পর্যায় সারণীতে বলা হয়েছে। মনে রাখবে ধাতব অক্সাইড যেগুলো, ধাতব অক্সাইডরা হচ্ছে ক্ষার ধর্ম আর অ্যাসিড ধর্মের ব্যাপারটা তোমার পর্যায় সারণীতে আমি বলেছিলাম। মনে রাখবে ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড এরা কি হয় না ক্ষারধর্মী হয়, ক্ষারধর্মী। যেমন তোমরা কি পড়েছিল, যেমন CaO ধরো ক্ষারধর্মী হচ্ছে, তাই না? আর অধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড এরা হয় আম্লিক। যেমন তোমরা P2O5 পড়েছিলে অ্যামোনিয়া প্রস্তুতির ওখানে। তাহলে এটা হচ্ছে ব্যাপার। তাহলে ক্ষার ধর্ম এবং অ্যাসিড ধর্ম এটা গ্রুপ 2 এ আমি দুটো কোশ্চেন এই রিলেটেড আছে, 11 আর 13টা। তার সঙ্গে আমি আরে 11টা কোশ্চেনটা আছে আর 13টা এই রিলেটেডই কোশ্চেন আমি বলে দেবো। তো দেখো যদি অক্সাইডগুলোর বলা হয় তাহলে যদি কাকে দিয়ে না BeO এর, তাহলে এটা আগে আমরা ধাতব ধর্মের বিচারে যাই। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, তারপর হচ্ছে বেরিয়াম, এটার কথা বললে হবে না, রেডিয়াম, কারণ ও হচ্ছে গ্রুপ 2 কিন্তু ওরা তেজস্ক্রিয় মৌল। তাহলে এর যদি ধাতব ধর্মে যায় তাহলে ধাতব ধর্ম সব থেকে কার বেশি? এদিক থেকে এদিকে, ওপর থেকে নিচে ক্রমশ ধাতব ধর্ম বৃদ্ধি পায়। তাহলে এর অক্সাইডের কি হবে? যত আমরা উপর থেকে নিচের দিকে যাব অক্সাইডগুলো, তত কি হবে না ক্ষার ধর্ম বৃদ্ধি পাবে। তাহলে আম্লিক ধর্ম যদি বলা হয় কার বেশি? সব থেকে বেশি আম্লিক ধর্ম হবে BeO, তারপর কার না MgO, তারপর CaO, তারপর SRO, তারপর হচ্ছে BaO। এটা মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখবে, কিন্তু উভধর্মী অক্সাইড গঠন করে। এর কারণ আছে কেন উভধর্মী অক্সাইড গঠন করে, এর
কারণও আছে। তাহলে ক্ষার ধর্মের বিচারে সবথেকে কম কার, এর ক্ষার ধর্ম সবথেকে কম, আর এ হচ্ছে উভধর্মী অক্সাইড। সেরকম একইভাবে যদি হাইড্রোক্সাইডের কথা বলো সেটাও কিন্তু একইভাবে হবে। তাহলে মনে রাখবে যত ধাতব ধর্ম বাড়বে তত ক্ষার ধর্ম বাড়বে, যার কারণে এর যেহেতু এর ধাতব ধর্ম বেশি, এর ধাতব ধর্ম সবথেকে বেশি, তাই এর ক্ষার ধর্ম বেশি। আমি খাতায় যেটা করেছি সেটা কিন্তু উল্টোভাবে লিখেছি, একই ব্যাপার কিন্তু। হ্যাঁ, তাহলে এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে দেখো আমি একটা পরে 13 দাগের একটা কোশ্চেন দিয়েছি। কি বলা হয়েছে যে উভধর্মী অক্সাইড বললাম না, বেরিলিয়াম উভধর্মী অক্সাইড গঠন করে, বিইও বা বেরিলিয়াম যে অক্সাইড সেটা উভধর্মী, সেটা সেটা কেন হয় তার তার রিলেটেড একটা কোশ্চেন এই 13 নম্বরে আমরা দিয়েছি, সেটা দেখো। দেখো 13 দাগের কোশ্চেনটায় বলা হয়েছে রিলেটেড কোশ্চেন যে বেরিলিয়াম ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন মুক্ত করতে পারে, কিন্তু অন্যান্য ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন মুক্ত করতে পারে, শুধুমাত্র অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন মুক্ত করতে পারে কেন? দেখো বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়ামের কর্ণ সম্পর্ক আছে, কারণ পর্যায় সারণী তুমি যদি লক্ষ্য করো বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম কোনাকুনিভাবে অবস্থান করছে, যার কারণে অ্যালুমিনিয়ামের সঙ্গে বেরিলিয়ামের একটা রাসায়নিক ধর্মের মিল পাওয়া যায়। অ্যালুমিনিয়াম যেমন উভধর্মী অক্সাইড গঠন করতে পারে, বেরিলিয়ামও উভধর্মী অক্সাইড গঠন করতে পারে, তাই এরা ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় অক্সাইড গঠন করে এবং হাইড্রোজেন মুক্ত করে। কিন্তু মানে উভধর্মী অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে, আবার ক্ষারের সঙ্গেও বিক্রিয়া করছে, উভধর্মী মৌল আর কি। কিন্তু যদি তুমি ক্যালসিয়াম বা এদের দেখো, মানে বেরিলিয়াম ছাড়া অন্যান্য ক্ষার ধাতুগুলোকে দেখো, সেগুলো কি হয় না তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে অবস্থান করে। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে অবস্থান করার কারণে ওরা অ্যাসিড থেকে হাইড্রোজেনকে মুক্ত করতে পারে, এইটা হচ্ছে কারণ। এটা পড়বে। নেক্সট আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো গ্রুপ 1-এর কিছু কোশ্চেন নিয়ে আমি আলোচনা করছি। গ্রুপ 1-এর কোশ্চেনগুলো তোমরা শুনবে ভালো করে। প্রথম কোশ্চেন যেটা আছে গ্রুপ 1-এর কোশ্চেনগুলোর মধ্যে, যেমন হচ্ছে ফার্স্ট কোশ্চেনই যেটা হচ্ছে লিথিয়ামের যে লবণগুলো, তার আগে আছে দেখবে লিথিয়াম ক্ষার ধাতুগুলোর অপেক্ষা পৃথক আচরণ করে কেন, বা ওদিকে আছে বেরিলিয়াম ও ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলো অপেক্ষা পৃথক আচরণ করে কেন। তার কারণ হচ্ছে আকারে ছোট, আয়নায়ন বিভব বেশি, ডি অরবিটালের অনুপস্থিতি, এইগুলো তোমাদের বলতে হবে কেমন, এগুলো নিজেরা পড়বে। নেক্সট আমি যে কোশ্চেনটা যাচ্ছি সেটা হচ্ছে গ্রুপ 1-এর 11 দাগের কোশ্চেন। বলছি লিথিয়ামের লবণগুলি সাধারণত হাইড্রেটেড অবস্থায় থাকে কেন। দেখো লিথিয়ামের যে লবণগুলো হাইড্রেটেড অবস্থায় থাকে এর কারণ যদি আমরা দেখি, যে কোনো আয়নের হাইড্রেশন ব্যাপারটা একটা তাপদায়ী প্রক্রিয়া। এক মোল কোনো একটা আয়নের হাইড্রেশনের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকেই বলা হচ্ছে হাইড্রেশন এনথালপি। এক মোল কোনো আয়নের হাইড্রেশন মানে কি জলের অণু সংযুক্তিকরণ, তার ফলে যে পরিমাণ তাপ নির্গত হয় সেটাকেই বলা হয় হাইড্রেশন এনথালপি। এবার মনে রাখবে যত বেশি পরিমাণ তাপের মুক্তি ঘটবে তত প্রক্রিয়াটাকে সহজ, তত প্রক্রিয়াটা ভালো হবে, এটা খেয়াল রাখবে। যত তাপ মোচন বেশি হবে তত যে উৎপন্ন যৌগটা সুস্থিত হবে, যার কারণে প্রক্রিয়াটা সহজে হবে এবং যৌগগুলো স্টেবিলিটি বেশি হবে। এবং এই হাইড্রেশন এনথালপির ব্যাপারটা কার উপর নির্ভর করে? আয়নটার চার্জ বাই ব্যাসার্ধের উপর নির্ভর করে, চার্জ বাই ব্যাসার্ধের উপর নির্ভর করে। এবার ব্যাসার্ধের উপর এটার উপর নির্ভর করে, যত এইটা প্রপোর্শনাল টু হচ্ছে হাইড্রেশন এনথালপি। এনথালপি মানে শক্তি। তাহলে যদি তোমরা লিথিয়াম থেকে ক্রমশ সিজিয়ামের দিকে যাও, তাহলে সবারই কিন্তু চার্জ কিন্তু +1 চার্জ, কিন্তু ব্যাসার্ধ কি হচ্ছে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে চার্জ বাই ব্যাসার্ধের মানটা ক্রমশ কী হবে? কমবে, যার কারণে হাইড্রেশন এনথালপির মান কমবে। তাহলে হাইড্রেশন এনথালপির মানটা সব থেকে বেশি কার? লিথিয়ামের ক্ষেত্রে এলআইএল লবণগুলো থেকে, যার কারণে এলআইএল লবণগুলো যদি জল যোগ হয় তাহলে ওরা বেশি স্থায়িত্ব পায়, তাই সেই কারণে এলআইএল লবণগুলো হাইড্রেটেড ফর্মে থাকে। ক্লিয়ার আশা করি। নেক্সট কোশ্চেন দিয়েছি দেখবে একটা,
12 দাগের কোশ্চেন। 12 দাগের কোশ্চেনে দেখবে একটা কথা আছে, কোশ্চেন দিয়েছি যে যত এলআই প্লাস এর তড়িৎ পরিবাহিতা বেশি হওয়ার কথা, অন্যান্য যে ক্যাটায়নগুলো আছে তার থেকে এলআই প্লাসের তড়িৎ পরিবাহিতা বেশি হওয়ার কথা, কারণ এর আকার ছোট। কিন্তু যেই জলীয় দ্রবণে আমরা দিচ্ছি তাহলে ওর তড়িৎ পরিবাহিতা কিন্তু সিজিএমের থেকেও কার্যকারীভাবে কম হচ্ছে। এর কারণ বা সিজিএমের তুলনায় যা বেশি হওয়ার কথা তার থেকে অনেক কম হচ্ছে অন্যান্য খাদ্যাদুগুলোর আয়নগুলোর থেকে। এর কারণটা কি দেখো, এইমাত্র যেটা বলা হলো চার্জ বাই ব্যাসার্ধ লিথিয়ামের সব থেকে বেশি, যার কারণে যখন সাধারণ অবস্থা আছে, গলিত অবস্থা, যখন জলে দ্রবীভূত নেই, তখন ধরো এলআই প্লাসের এই হচ্ছে আকার, সেখানে সিএস প্লাসের আকার হচ্ছে ধরো এই। তাড়াতাড়ি কারা মুভ করতে পারে, এদিক ওদিক কারা ছড়াছড়ি করতে পারবে এ তাড়াতাড়ি, কারণ এর আকারটা ছোট, যার কারণে তড়িৎ পরিবাহিতা বেশি হয়। কিন্তু যেই আমরা এই লবণগুলোকে আয়নগুলোকে জলে যোগ করলাম, যেহেতু এর চার্জের ঘনত্ব বেশি হয়ে যাচ্ছে, কারণ এর আকার ছোট, চার্জ বাই ব্যাসার্ধ, চার্জটা সেম, চার্জ এরো প্লাস, কিন্তু এর ব্যাসার্ধ আর আর প্লাসটা এর আর প্লাসের থেকে, আর এটাকে আমরা এলআই করলাম, এর এলআই নয় সিএস করলাম, তাহলে এরটা অনেক বড়, এরটা অনেক কম, তাহলে এই যে চার্জের যে ঘনত্ব সেটা এর ক্ষেত্রে বেশি, যার কারণে এর গায়ে জলের অণু এসে লেগে যায়, দিয়ে কী করে এর আকারটাকে বাড়িয়ে দেয়, যার কারণে এর মুভমেন্ট করার প্রবণতাটা কমে যায়। তাই জলীয় দ্রবণে এলআই প্লাসের পরিবাহিতাটা হ্রাস পায়, কারণ তড়িতের পরিবাহিতা আয়নের আকারের ওপর নির্ভর করে। যেহেতু এর আকারটা ছোট ছিল সাধারণ অবস্থায়, তাই এর পরিবাহিতা এর থেকে বেশি ছিল। কিন্তু যেই আকারটা বেড়ে গেল, জল অণু এসে যোগ করলো, তাহলে এর সহজে মুভমেন্ট করতে পারছে না, যার কারণে এর তড়িৎ পরিবাহিতা হ্রাস পায়। ক্লিয়ার? নেক্সট একটা কোশ্চেন বলছি, দেখো সেটা হচ্ছে তোমাদের 26 দাগের কোশ্চেনটা। এলআইয়ের সঙ্গে জলের বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, সে তুলনায় সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়ায় তাপ উৎপন্ন হওয়া তাপের পরিমাণ কম। এইমাত্র কি বললাম, যে প্রক্রিয়ায় যত বেশি তাপ বর্জিত হবে সেই প্রক্রিয়া তত ভালো হবে, তত তাড়াতাড়ি হবে, কারণ উৎপন্ন যৌগটা সুস্থিত, কারণ তার মধ্যে এনার্জিটা কম থাকছে বা এনার্জিটা বেরিয়ে যাচ্ছে প্রকৃতিতে, যত কম শক্তি তত সুস্থিত। তাহলে আমি কি বলছি দেখো, লিথিয়ামের সঙ্গে জলের বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। লিথিয়ামের সঙ্গে যদি জলের বিক্রিয়া হয় তাহলে প্রোডাক্ট যেটা হলো, আর প্রচুর পরিমাণে তাপ, হিট H1 করলাম, রিলিজ হচ্ছে। আর সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়ায় এটাতেও তাপ নির্গত হয়, H2 ধরি, কিন্তু H1টা মাচ মোর গ্রেটার দ্যান H2, কিন্তু তবুও এই প্রক্রিয়াটা ভালো হয়, এই প্রক্রিয়াটা খুব একটা স্বতঃস্ফূর্তভাবে হয় না কেন, বা এই প্রক্রিয়াটা দ্রুত হয়, এই প্রক্রিয়াটা ধীরে হয় কেন? এর কারণটা দেখো, সোডিয়ামের গলনাঙ্ক লিথিয়ামের থেকে কম। তাহলে যখনই আমরা সোডিয়াম নিলাম, সোডিয়াম ধরো এই একটা সোডিয়ামের একটা বিট নিয়েছি, একটা খণ্ড নিয়েছি, আর একটা লিথিয়ামের খণ্ড নিয়েছি, সমান প্রায় আকারের নিয়েছি। সামান্য উত্তাপেই সোডিয়াম কি হয়, এরকম গলে যায়, তাহলে গলে গেল, যার কিন্তু লিথিয়ামের গলনাঙ্ক বেশি হয়, এই গলল না। তাহলে এই যে উৎপন্ন তাপে এটা গলে গেল, এর ফলে কি হলো, পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেড়ে গেল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়বে তত বেশি সংখ্যক জলের অণু এর পৃষ্ঠতলের ক্ষেত্রফলে আসবে, তত বিক্রিয়া তাড়াতাড়ি হবে। কিন্তু এর ক্ষেত্রে কি হচ্ছে না, ভেতরে লিথিয়ামগুলো ঢুকে আছে, জলের অণু এই ভেতরে লিথিয়ামের সঙ্গে সংস্পর্শে আসতে পারছে না, তাই এর বিক্রিয়া ধীর গতিতে হবে। তাহলে কিভাবে অ্যান্সারটা বলতে হবে, যে লিথিয়ামের সঙ্গে জলের বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় তার থেকে সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া উৎপন্ন তাপের পরিমাণ কম, কিন্তু যেহেতু সোডিয়ামের গলনাঙ্ক লিথিয়ামের থেকে কম, তাই বিক্রিয়ার সময় সোডিয়াম যেটা নেওয়া হয় ধাতুটা, সেটা গলে যায়, যার ফলে সোডিয়ামের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, যার কারণে কি হয় না, বিক্রিয়া দ্রুত গতিতে সম্পন্ন হয়। পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে তত বিক্রিয়ক পদার্থগুলো সংস্পর্শে আসবে এবং বিক্রিয়ার হার তত বৃদ্ধি পাবে। ক্লিয়ার? এইভাবে অ্যান্সারটা লিখতে হবে।